আসলে এবার ডাকসু ছাত্রদের জন্য কি রাজনীতি করছে, এই পর্যন্ত ছাত্রদের জন্য কি কি কাজ করেছেন একটু শুনি। ডাকসু তো বহুবার হয়েছে, 90 হয়েছে, 90-এর আগের সময়গুলোতে হয়েছে, সর্বশেষ 19 হয়েছে। প্রত্যেকবারই দেখতাম বা তাদের সাথে আলাপ করলেই বুঝবেন ডাকসু শেষ, এরপরে তারা হচ্ছে গ্রুপিং করবে, মারামারি করবে, তারপর হচ্ছে মধুর ক্যান্টিন দখল করবে, মিছিল করবে, এগুলো ছিল কাজ, তাদের রেগুলার কাজ। আমরা এটার বিলুপ্ত করতে পেরেছি। আমরা যেটা করেছি যে মতেরই হোক, হল সংসদগুলোতে ভিন্ন ভিন্ন মতের ভিন্ন ভিন্ন দল অনেকে জয়ী হয়েছে, সবাইকে ধারণ করে একসাথে দেখবেন আমরা দ্বিমাসিক, 4 মাসিক, 3 মাসিক আরেকটা করবো, একসাথে মত বিনিময়, সবাইকে নিয়ে সাথে নিয়ে কাজ করা, প্রত্যেকটা হলকে অন করা, প্রত্যেকটা পার্টির প্রতিনিধিকে অন করা, একসাথে সবাইকে কমন স্পেস দিয়ে কাউকে কিন্তু কই প্রত্যেকটা পার্টির প্রতিনিধিকে ওন করা, যেভাবে আমরা সংঘর্ষ দেখছি বিভিন্ন জায়গায়, এটা তো মনে হচ্ছে ওই সংঘর্ষ যদি আমরা করতে, সেটা আপনি কোয়েশ্চেন করবেন, আমি তো সেগুলো রিপ্লাই দিয়েছি। তারপরে একটু এভাবে করে পুরো জিনিসটাই আমরা ডাকসু যে স্বতন্ত্র জায়গা, কারো এজেন্ডা সার্ভ না করার বিপরীতে শিক্ষার্থীদের ঢাল হয়ে থাকা, সে চেষ্টা করেছি, যে কারণে আজকে এখনো কোনো ক্যাম্পাসকে দখল করতে পারে নাই। বিপরীতে ভাইরা সামনে নির্বাচন আশা করতেছেন, কিন্তু আমি জানি না বিএনপি কেন সিলেটের ইলেকশন বন্ধ করে দিল, শাকসুর ইলেকশন এখনো বন্ধ করে দিল, এটা ঘেরাও করলো, নির্বাচন কমিশন ঘেরাও করলো, ক্যাম্পাস ঘেরাও করলো, তারপরে রিড করলো বিএনপি নেতৃবৃন্দরা, সব কিছু মিলাই এখন বন্ধ রাখছে, এখন তারা সাহস করছে না ইলেকশন দেবে। আমি জানি না বিএনপির পুরো আমল জুড়ে কোথাও ইলেকশন হবে কিনা, সাহস করবে কিনা। আমি কমিটি শুনিয়ে টু দি পয়েন্ট আলাপ করেছিলাম, আমি বলেছিলাম যে কমিটি আমার কমিটির জন্য টেনশন করতে হয় না উপরে কে খুশি হবে না হবে, আমার অধীনস্থ লোকেরাই তা আমাদের অ্যাপ্রোচের উপর বিবেচনা করে তার লিডার চুজ করে। ভাই লেজুভিত্তি ব্যাখ্যা করলেন কি, আমি আরেকজনের জন্য ভোট চাইলাম কিনা, আমি দেশের নাগরিক, আমি যে কারোর জন্য ভোট চাবো, ন্যাশনাল ইলেকশন আসলেই ভোট চাবো, যখন যে পক্ষে ভোট চাবে, কিন্তু আমার পার্টি অলওয়েজ আমার কর্মীরাই ডিসাইড করে লিডার কে হবে, লিডাররা কর্মীদেরকে কাউন্সেলিং করে সুন্দর একটা স্বতন্ত্র সংগঠন হিসেবে সবসময় লিডারদের ডিফেন্ড করবেন, লিডারদের জন্য ভোট চাইবেন, সেটাকে লেজুর ভিত্তি বলা যাবে না। না, লেজুভিত্তির সংজ্ঞা আপনার সংজ্ঞা এরকম হতে পারে, আমার সংজ্ঞা হচ্ছে আমার পার্টিকে কন্ট্রোল করবে না, আমার এজেন্ডা কে কন্ট্রোল করবে না, আমার কমিটিকে কন্ট্রোল করবে না, আমার পার্টি, আমার এজেন্ডা, আমার সংগঠন, আমার কনস্টিটিউশনে চলবে। ছাত্রদল হয়তো কনস্টিটিউশন নাই দীর্ঘদিন ধরে, এর আগে শুনছিলাম যে 1-2 মাসের মধ্যে আপডেটেড ভার্সন আসবে, আসেও নাই এখনো, আমি জানি না কবে কাউন্সিল, এই জন্য তাদের এই বিষয়গুলো মাথায় না থাকতে পারে। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করছি। আর ডাকসুর জায়গা থেকে একটাই কথা, ডাকসু হয়তো আর বেশ কিছুদিন আছে, 5-6 মাস, এবার জানি না বিএনপি গভর্নমেন্ট ইলেকশন দেবে কিনা, নাও দিতে পারে, শাহজালালের যাদের দিক দিচ্ছে। আচ্ছা, কিন্তু সেটা আমাদের কাজ হচ্ছে আমার শিক্ষার্থীদের নিরাপত্তা, এখানে সন্ত্রাস যে কেউ করতে চাক আমরা ছাড় দেবো না, ক্যাম্পাস দখল করতে চাক আমরা ছাড় দেবো না, শিক্ষার্থীর জন্য ঢাল হয়ে থাকতে পারা, তাদের কল্যাণে কাজ করতে পারা, অনেক প্রজেক্ট দিয়ে আমরা কাজ করছি। ছাত্র দলের রাজনীতি নিয়ে একটু শুনতে চাই আমি, শাহরিয়ার হক শিমুল, সেই বিষয়ে একটু শুনতে চাই যে ছাত্র দলের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে, যে এখন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ছাত্র দল ব্যস্ত, আর এই গুপ্ত রাজনীতি তো একসময় আমরা শুনেছি শিবিরের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, এখন আসলে এই গুপ্ত অভিযোগ দিয়ে এই সংঘর্ষ যেটা হচ্ছে সেখান থেকে কি লাভ হবে, কি ফায়দা হবে, এটা শেষ হবে কি করে, সেটা আমি শুনতে চাই। আপা, এখানে গুপ্ত রাজনীতিটা যদি শেষ করতে হয় তাহলে খুব পরিষ্কার, আমি হয়তো ঘুরে পেঁচে নানাভাবে বলতে পারি, কিন্তু আমি সরাসরি যদি বলি যে গুপ্ত রাজনীতির অবসান চাইলে আসলে শিবিরকে দায়িত্ব নিতে হবে, এবং গুপ্ত রাজনীতি করেই তারা, সুতরাং এই দায়িত্বটা তাদেরকেই নিতে হবে এবং তাদেরকেই এটা সমাধান করার রাস্তাটা খুঁজতে হবে। এখনো করছে আপনি বলছেন? এখনো করছে বলে তো, এটা তাদের রাজনীতির একদম বেসিক বিষয় হচ্ছে গুপ্ত রাজনীতি। আপনি দেখবেন যে বিভিন্ন ক্যাম্পাসে আপনার নির্বাচনের আগে ধরেন শিবির যদি 200 ছেলেপেলের একটা মিছিল করতো, সেখানে ওরা এখন 40-50 জন নিয়ে একটা মিছিল করে, ওই বাকি 150 জন কিন্তু গুপ্ত হয়ে গেছে, এবং এদেরকে তারা হচ্ছে সাংবাদিক সমিতিতে ঢুকাবে, আপনার হচ্ছে ছাত্রদলে ঢুকাবে, কাউকে হয়তো ছাত্র শক্তিতে ঢুকাবে, মানে এই যে ওদের দোকান খোলার রাজনীতি, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, মানে সবই টিম তাদের। মানে আমরা যে একটা প্ল্যাটফর্ম, আমি ছাত্রদল হিসেবে রাজনীতিটা করব, এই জায়গাতে না থেকে তারা হচ্ছে ওই যে মানে দোকান খোলার রাজনীতি, এই জায়গা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এখন আমি ছাত্রদলেও আছে, তার মানে আপনি বলতে চাইছেন? অবশ্যই ছাত্রদলে আছে। কিভাবে ঢুকলো আপনাদের সংগঠন? আপনারা এটা মানে যারা ছাত্রদল ঢুকতে চাইলেই ঢুকে যায়? আপা, বিষয়টা হচ্ছে যে আমি তো হচ্ছে গণমানুষের রাজনীতি করার চেষ্টা করি, বা মানুষের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতিটা করার চেষ্টা করি। এখন আমি তো ক্যাডার ভিত্তিক সংগঠন না, আপনার হচ্ছে শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, সুতরাং এখানে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আর ওদের রিক্রুটমেন্ট প্রসেস একই বিষয় না। এখন স্বাভাবিকভাবেই আমাদের এখানে কিছু ইনফিল্ট্রেশন হয়েছে,
এটা আমরা বাছাই করার চেষ্টা করছি, তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সামনে আমাদের ওই মতে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এখন আপনার হচ্ছে আমি এখানে খুব সংক্ষেপে, আমি তখন শেষ করতে পারিনি সেই বিষয়টি বলি। আপনার একটা দল মাত্র 2 মাস ধরে ক্ষমতায় এসেছে, অলরেডি আমরা কৃষি ঋণের বিষয়টা বললাম, ট্রেনের বিষয়টা বললাম, ইমাম মুয়াজ্জিনদের ভাতার বিষয়টা বাস্তবায়ন হয়ে শুরু হয়ে গেছে, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হচ্ছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই এবং মিড ডে মিলের বিষয়টা বাস্তবায়ন হয়েছে, আপনার উচ্চশিক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ব্যাংক গ্যারান্টি যে বিষয়টা, এই বিষয়টা বাস্তবায়নের রাস্তায় আছে, 20,000 কিলোমিটার খাল খননের বিষয়টা বাস্তবায়নের পর্যায়ে আছে, আপনার 25 কোটি বৃক্ষরোপণ 5 বছরে, এই বিষয়টা বাস্তবায়নের পর্যায়ে আছে, আপনার কৃষক কার্ড নিয়ে ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলো একটা 2 মাস বয়সী সরকার যখন এত বেশি কাজের স্পিরিট দেখাচ্ছে, এত বেশি কাজ তারা করতে পারছে, তখন এই যে শিবিরের যে আপনার গুপ্ত রাজনীতি, 71কে আপনার হচ্ছে নানাভাবে ভিলিফাই করার রাজনীতি, বটের রাজনীতি, নারী হেনস্থার রাজনীতি, আপনার নারায় তাকবীর স্লোগান দিয়ে হাতে রামদা দিয়ে আপনার হামলা করার যে রাজনীতি, নানান দোকান খুলে তাদের যে রাজনীতি, এই বিষয়গুলোর সামনে এনে সরকারের এই যে 2 মাস বয়সী একটা সরকারের এত বেশি সাফল্য, এই বিষয়টিকে তারা অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে, এটাই হচ্ছে তাদের রাজনীতি। তো এখন আমি শেষ করে দেব, ফরহাদের মন্তব্য শুনি। না, আমি সরকারের সফলতা মুগ্ধ হয়ে শুনছিলাম। সফলতা এইটা যে আপনি সরকার শুধুমাত্র মার্চ মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনাটা হলো সেখানে যাকে আহত করা হয়েছে সে জায়গায় আমরা শুনলাম যে তার বিচার চায় না। বিচার চায় না এটা কেন? মানে যাই হোক না কেন বিচার তো চাইতে ওই হবে। যে ক্যাম্পাসে তাজগাঁওয়ে সাকিবকে হত্যা করছেন, কোনো বিচার মামলা করার পর হয় না, উল্টা হেনস্থা করা হয়েছে। আর ওই যে ঢাকা পলিটেকনিক্যালে ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করা হয়েছে, কোনো বিচার হয় নাই। বাবা তো ভয় পেয়ে গেছে, বাবা নিজে ঘাবড়ে যাচ্ছে, তার উপর আক্রমণ হয় কিনা, এটা তো খুবই প্যাথেটিক ব্যাপার। কারণ তার আগে 2টা হত্যা 3টা হত্যাকাণ্ড এরকম হয়েছে বিভিন্ন জায়গায় বিএমপি কর্তৃক, যেগুলোর বিচার চাইতে গিয়ে আপনারা বিচার চান কিনা? অবশ্যই বিচার চাই। মামলা তো নিচ্ছে না, বারবার ছাত্রশিক্ষা প্রতিনিধিরা গিয়েছে, মামলা এখনো নেয় নাই। আমি একটু পয়েন্ট আসছিলাম আপা, সেটা হচ্ছে সরকারের সফলতার গল্প শুনছিলাম, মানে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সরকারের সফলতা হলো শুধুমাত্র মার্চ মাসে 20,000 কোটি টাকা নতুন টাকা ছাপাইছে এবং সেটা লোন হিসেবে গভর্নমেন্ট নিয়েছে। তারপরে যে কৃষি কার্ড দিচ্ছে, বিভিন্ন কার্ড দিচ্ছে, বেশ খুশির ব্যাপার। প্রত্যেকটা সরকারের ঋণ নেওয়া ভর্তুকি থেকে দিয়ে বেশ খুশি হয়ে দেখাচ্ছেন যে আমরা ঋণ নিয়ে চেষ্টা করছি, ঋণ নিয়ে গভর্নমেন্টকে রান করছি, দারুণ ব্যাপার। আবার সালামের মতো যারা হচ্ছে ব্যাংক লুটপাট করে চলে তাদেরকে পুনর্বাসন করছে, যাদের ব্যাংক আর লুটপাট করা যায় মানুষ। কিন্তু কি এভিডেন্স আছে যে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে? এই দেখেন, ব্যাংকের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া দেখলে তো বুঝতেছেন কিভাবে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সহ সবগুলো ব্যাংকের যেভাবে দায়িত্ব পরিবর্তন সহ লোন দিচ্ছে, মাশাআল্লাহ, এক ব্যবসায়ীকে বসাইছে ওই জায়গায়। ব্যাংক ম্যানেজমেন্ট, তিনি তো দেখার কথা ব্যাংকের সিস্টেম, তিনি আসলে শুধু ব্যবসায়ীদের সুবিধা দেখে দেখে ব্যাংকের ভয়াবহ পরিণতির দিকে চলে যাচ্ছেন। আরও কিছুদিন রান করলে বোঝা যাবে। শেষ পর্যন্ত এই পরিস্থিতি দেখে IMF লোন দেয় নাই, মন্ত্রী খালি হাতে ফিরে আসছে। IMF কাছে লোন দিয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, মন্ত্রী শেষ পর্যন্ত খালি হাতে ফিরে আসছে। আমি জানি না শেষ পর্যন্ত এই কার্ড যা দেখাচ্ছেন অর্থনীতির কোন তলানিতে গিয়ে ঠেকে ব্যাংক লুটপাট করতে করতে। কিন্তু ফরহাদ, এখন যে পরিস্থিতিটাও যে অস্বাভাবিক সেটাও তো আপনি জানেন। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অবস্থা, সেটারও তো একটা প্রভাব আছে, আপনি জানেন। যুদ্ধের মানে এই না যে আমি ব্যাংক থেকে জোরপূর্বক ঋণ নিতে খালি করে ফেলবো, আপনার না পারতে শেষ মতো টাকা চাপাবো 20,000 কোটি টাকা, মানে এই না তো। আপনি ক্লিয়ার করেন, সবাইকে একসাথে বসেন, সব দলকে নিয়ে, যে আমার এই ন্যাশনাল ক্রাইসিস যাচ্ছে, আমরা একসাথে ডিল করি। লুকোচুরি গেম না তো, ন্যাশনাল ক্রাইসিস তো সবার জন্য। ক্রাইসিস ডিল করার মানে এটা না যে আপু যে আমি IMF থেকে ঋণ নিতে যাবো, খালি হাতে ফিরে এসে ব্যাংক থেকে ছিনায় টাকা যা আছে সব ঋণ নিয়ে নেবো, আবার তাও সামলাতে না পারে 20,000 কোটি টাকা এক মাসে হচ্ছে ছাপাবো নতুন টাকা। আচ্ছা, অর্থনীতি কোন জায়গায় যাবে? ওকে, শিমুল যদি কিছু অ্যাড করতে চান 30 সেকেন্ডস। আপা, এই যে আপনার 20,000 কোটি টাকা আপনার জোর করে ব্যাংক থেকে নিয়ে যাওয়া, না ছাপাইছে নতুন, আচ্ছা ছাপানো, মানে এই বিষয়গুলো আসলে খুবই বিভ্রান্তিকর কথা। এই যে তাদের প্রিয় ইন্টারিম সরকার, আপনার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশের সার্বিক ঋণ ছিল সম্ভবত 19 লাখ কোটি টাকার মতো। এই যে ইন্টারিম কিন্তু 1.5 বছরের মধ্যে অতিরিক্ত 3 লাখ কোটি টাকা ঋণ নিয়ে এটা কিন্তু 22 লাখ কোটি টাকার পর্যায়ে নিয়ে গেছে। এখন আপনার এটা কিন্তু একটা, ধরেন আপনার অতীতে আওয়ামী লীগ সরকার কি করেছে যে আপনার আন্তর্জাতিক বাজারে হয়তো $70 হচ্ছে আপনার ব্যারেল প্রতি, আপনার এখানে আপনার একবার যে তেলের দামটা বাড়িয়ে দিয়েছে ওইটা আর কমাচ্ছে না। অর্থাৎ সরকার জনগণের সাথে ব্যবসা করতেছে, লাভজনক ব্যবসা। কিন্তু বিএনপি সরকার যেহেতু আমরা জনগণের মাধ্যমে নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত, সুতরাং আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করছি জনগণের কষ্টটাকে কিভাবে লাঘব করা যায়। এই কারণে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম ব্যারেল প্রতি আপনার হচ্ছে $100 ছাড়িয়ে গেছে, তখন আমরা চেষ্টা করেছি যে এটাকে যাতে আমরা আগের জায়গায় মানুষের জন্য একটা সহনীয় পর্যায়ে রাখতে পারি। সে কারণে সরকারকে ভর্তুকি দিতে গিয়ে হয়তো কিছু ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে বা টাকা ছাপাতে হয়েছে। বিষয়গুলো হচ্ছে যে এটা আসলে খুব ভালো বিষয় না।